তো খুলনা ইউনিভার্সিটিতে তোমার রিটেন আসে সি ইউনিটে, যেমন বাংলা ইংলিশ থেকে। তারপর তোমার ডি ইউনিট যেটা, সেখানেও তোমার এই যে ইংলিশ, তারপর বিজনেস রিলেটেড কোশ্চেন থাকবে। ওভারঅল রিটেনের কোশ্চেনটা একটু ডিফারেন্ট, বাট ডিফারেন্ট হলেও এমন না যে এটার জন্য আলাদা করে কোনো কিছু তোমাদের পড়তে হবে, তা না। ইটস লাইক যে তুমি নর্মাল যে প্রিপারেশনটা নিচ্ছ বা এতদিন যাবত নিচ্ছ অন্যান্য ইউনিভার্সিটির জন্য এমসিকিউ বেসড, সেই জিনিসটাকে এইখানে একটু রিটেনের জন্য প্রিপারেশন নিতে হবে। মানে টপিক সেম, জাস্ট ওইটা এমসিকিউ আকারে কোশ্চেনটা ছিল, এখানে এটা রিটেন ফরম্যাটে থাকবে। জাস্ট এতটুকুই ডিফারেন্স। এখন রিটেনে যেহেতু আসে কোশ্চেন, তাহলে গুছিয়ে লেখাটা এটা একটা বড় ব্যাপার। আর একটা হচ্ছে তোমার, যেহেতু স্লট করা থাকে যে একটা কোশ্চেন তারপর এতটুকু জায়গা ওই স্পেসের মধ্যে লিখতে হয়, তাই এটা আরেকটা কোশ্চেন। তো আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা নিজেরা একটু মেন্টালি সেটার জন্য ভালোভাবে প্রিপারেশন রাখা। এমনিতে তোমরা এটা নিজেও বুঝতে পারতেছো যে তোমরা ওইভাবে কোশ্চেন আগে থেকে প্রিডিক্ট করতে পারবে না যে এইটাই থাকবে বা এরকমই থাকবে। রিটেনের কোশ্চেন সবসময় আনপ্রেডিক্টেবল আসে, বাট পারা যায়। এমন না যে তোমার সিলেবাসের বাহির থেকে কোশ্চেন দিবে, তা না, সিলেবাস ভুক্তই কোশ্চেন দিবে, বাট আনপ্রেডিক্টেবল বিষয়। এই জন্য মেন্টালি প্রিপারেশনটা রাখা যে এই জিনিসটা আসতে পারে, এইটাকে আসলে আমি এইভাবে লিখবো, এতটুকু যার মধ্যে আইডিয়া থাকবে সে ভালো করবে। সো এখানে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি অ্যাকচুয়ালি, যে কোন কোন টপিক গুলা থেকে ইউজুয়ালি কোশ্চেন আসছে। আমি লাস্ট কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করছি, সেখান থেকে এই বিষয়টা ফাইন্ড আউট করার ট্রাই করছে যে রিটেন অ্যাকচুয়ালি কি আসে। যেমন দেখো, বাংলা ইংলিশের যে রিটেনের কোশ্চেন। ভাইয়া, হ্যাঁ বলো। রাবির এই ইউনিটের জন্য কি আজকে কোনো গাইডলাইন বলবেন হ্যাঁ হ্যাঁ নাকি বলবো, শুধু? এই যে আমি কেউরটা শেষ করে ওইটা বলবো। কেউর এই যে রিটেনের এই গাইডলাইনটা কমপ্লিট করে আরিউর জন্য বলবো। আরিউতে তো রিটেন নাই, বাট আরিউর জন্য বলবো, সমস্যা নেই। মেবি তোমাদের জন্য অফিসিয়ালি ক্লাস এটা আমার লাস্ট ক্লাস এই ব্যাচের। বাট এমনিতে ম্যাটেরিয়ালস বা যে কোনো টপিকের জন্য তোমরা আমাকে নক দিতেই পারো, ওইটার জন্য আছে। তো দেখো, খুলনা ইউনিভার্সিটিতে রিটেনে বাংলা ইংলিশ থেকে যে টাইপের কোশ্চেন গুলো থাকে, সাপোজ ধরো এরকম কোশ্চেন থাকতে পারে, যেমন শব্দের উৎস। পরীক্ষার ভিতরে কোশ্চেন দেওয়া থাকবে, শব্দটা দেওয়া থাকবে। ধরো তিনটা কোশ্চেন থাকতে পারে, তিনটা শব্দ, এই শব্দগুলা কোনটা কোন শব্দ। ফার্সি হইতে পারে, পর্তুগিজ হইতে পারে, বা হচ্ছে তোমার রুরো, যোগ রুরো, সাধিত মৌলিক, সেটা থেকে আসতে পারে। তো এই যে শব্দের উৎস, এখান থেকে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে। তারপর ধ্বনির পরিবর্তন তোমাদেরকে এখানে একটা এক্সাম্পল আকারে দিয়ে দিবে, ঠিক আছে? যেমন স্কুল থেকে স্কুল, এইটা কি হয়েছে। তারপর তোমার ধরো, যেমন আহ হচ্ছে কি আসে, ওই যে ধ্বনির পরিবর্তনের মধ্যে স্বর সংগতি আছে, বিপ্রকর্ষ আছে, তারপর তোমার সমীভাবন আছে, ধ্বনি বিচ্যুতি আছে, ঠিক না? এই যে এগুলা থেকে কোশ্চেন দিবে। যেমন ধরো চলিয়া থেকে চলে, এটা কিসের এক্সাম্পল। বা হচ্ছে দিবে বড় দিদি থেকে বড়দি, এটা কিসের এক্সাম্পল। বা ধর্ম থেকে ধম্ম, এটা কিসের এক্সাম্পল। বা হইতে পারে সেটা স্বরবর্ণের মধ্যে, যেমন ধরো কি হইতে পারে স্বরবর্ণের মধ্যে, ওই যে তোমার যেমন যেটা বললাম শুরুতেই, যেমন কি স্কুল থেকে স্কুল, ঠিক আছে? তো এই টাইপের কোশ্চেন দিয়ে তোমাদেরকে রিটার্নের মধ্যে দিবে। ধরো তিনটা দিতে পারে বা চারটা দিতে পারে বা পাঁচটা দিতে পারে, এক্সাম্পল দিবে, তোমাকে জাস্ট নামটাকে লিখতে হবে যে এটা এই কারণে এটা হয়েছে। বা নত্য সত্য যে বিধানটা ছিল, সেখান থেকে কোশ্চেন দিতে পারে। একটা শব্দ বলবে যে এটা কেন এরকম হয়েছে, কেন এটা এই মূর্ধন্য ষ হয়েছে, কেন এখানে মূর্ধন্যই ব্যবহার হবে, কেন এখানে মূর্ধন্য ব্যবহার হবে না, কেন এখানে দন্ত ন হবে। তো রিজনটা তোমাকে লিখতে হবে এরকম ভাবে। অর্থাৎ গ্রামারের যে রুলস গুলা তোমরা পড়তেছো বা আমি পড়াইছি, সেগুলা থেকেই দেখো এখান থেকে রিটেন ফরম্যাটে কোশ্চেনটা চাইবে। বুঝতে পারছো? তারপর ধরো তোমাদেরকে শব্দ দিয়ে বলতে পারে যেটা কোন পদ, বা একটা সেন্টেন্স দিয়ে বলবে দুইটা জায়গায় আন্ডারলাইন যে কোনটা কোন পদ। তুমি পদ বুঝতে হবে যে এটাকে আমরা ইংলিশের যেমন পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন ভাবি, ঠিক তেমনি বাংলা গ্রামারের ক্ষেত্রেও পদ নির্ণয় হতে পারে, সেটা বিশেষ্য বা সর্বনাম বা বিশেষণ, এরকম কিছু। তারপর ধরো তোমাদেরকে তিনটা বা দুইটা করে উচ্চারণ, যে এই শব্দটার সঠিক উচ্চারণ কি, এই শব্দটার সঠিক বানানটা কি, এই টাইপের কোশ্চেন দিতে পারে। এছাড়া বাগধারা, যেমন মুখস্থ আইটেম বাগধারা, বলবে যে এই শব্দগুলার এই বাগধারাগুলার অর্থ কি, পাশাপাশি এটা দিয়ে একটা সেন্টেন্স লিখো বা একটা বাক্য লিখো। কিংবা এক কথায় প্রকাশ আসতে পারে, যেমন এইটাকে এক কথায় প্রকাশে কি বলা হয়। বা তোমার এমনিতে এক কথায় প্রকাশের সংক্ষিপ্ত রূপটা দিয়ে সেটাকে ওই যে মানে অ্যাব্রিভিয়েশনটাকে তোমার ফুল ফর্মসটাতেও আসতে পারে। তো সেইটাও হইতে পারে, জাস্ট রিভার্স আর কি।
অথবা সমাস দিয়ে তোমাদেরকে ব্যাস বাক্য নির্ণয় করতে বলতে পারে, যে একটা সমাস দিয়ে দিছে, বললো যে হচ্ছে মহানবী, এটার ব্যাস বাক্য কি হবে, তাহলে মহান যে নবী। তারপর আসতে পারে যেমন কর্মধারয়, যেটা তোমার মধ্যপদলোপী কর্মধারয়, সেগুলা থেকে আসতে পারে, বা রূপক থেকে আসতে পারে, বা তোমার এই যে দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, সেখান থেকে আসতে পারে, উপপদ তৎপুরুষ এগুলা থেকে আসতে পারে। তো এই যে সমাসেরও তুমি যখন নর্মাল প্রিপারেশনটা নিবা, তখন একটু এটাকে মাথায় রাখা যে আমার এখান থেকে রিটেনও আসতে পারে, এবং যুক্ত ব্যঞ্জন আসতে পারে। যেমন ধরো তোমাদেরকে যুক্ত ব্যঞ্জন দিয়ে বলবে যে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে। তো অবশ্যই যেগুলা একটু কঠিন, যেগুলা দেখলে বোঝা যায় না যে অ্যাকচুয়ালি বর্ণ কোনটা, কনফিউশন ক্রিয়েট হয় যে এটা ইওর মতো মনে হচ্ছে নাকি এটা মূর্ধন্য না দন্তন্য, বা হচ্ছে এটা বোঝা যায় না, সেগুলা থেকেই দিবে। তো দেখো, ম্যাক্সিমাম টাইম দেখলাম যে এই টাইপের কোশ্চেন গুলাই বেশি আসতেছে। এছাড়াও যেমন ধরো তোমাদেরকে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন দিবে বাংলার মধ্যে। ফার্স্ট পেপার থেকে কোনগুলো, সাপোজ তোমাদের এই যে শব্দার্থ এবং টিকার টপিকটা ছিল না প্রত্যেকটা গদ্য পদ্যের সাথে, তো সেখান থেকে একটা টিকা দিয়ে বলবে যে এটা সম্পর্কে লিখো 2-3 লাইন। ঠিক তাই না, এই যে টিকা ব্যাখ্যা করো, টিকাতে ব্যাখ্যা করতে হয়, বা একটা শব্দার্থ, এটার অর্থ কি হইতে পারে সেটা জানতে চাইতে পারে। এছাড়া যে সাহিত্য পাঠের মধ্যে তোমাদের বাংলা ফার্স্ট পেপারের মধ্যে ফুল সিলেবাসভুক্ত যে সকল কবি সাহিত্যিক আছে, তাদের সম্পর্কে জানতে হবে, যে কোনটা কার উপন্যাস, কোনটা কার কাব্য, কোনটা কার ছোট গল্প, কোনটা তার হচ্ছে তোমার এই যে কি হতে পারে প্রবন্ধ গ্রন্থ, এই টাইপের কোশ্চেন দিতে পারে, তাই না? তো এর মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট কারা, প্রমিনেন্টের মধ্যে যেমন ধরো কাজী নজরুল ইসলাম, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রহমান, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, বেগম রোকেয়া, তারপর তোমার এই যে সহপাঠভুক্ত যারা, সহপাঠের মধ্যে যারা আছে তারা, তারপর হচ্ছে তোমার এছাড়া যারা প্রমিনেন্ট আর কি, ওই ওদের সম্পর্কে একটু পড়তে হবে। ঠিক আছে, যে ওদের বিখ্যাত বিখ্যাত যে সাহিত্যকর্মগুলো আছে এগুলা, যে কোনটা কে লিখছে, অনেক সময় এখানে নাম দিয়ে জিজ্ঞেস, স্পেসিফিক নাম দিয়ে বলবো যে এটা কে লিখছে, এটা কে লিখছে, এরকম ভাবে। তো এটা একটু মাথায় রাখবা, যে কবি পরিচিতি গুলা ভালোভাবে একটু পড়বা। এন্ড অলরেডি কিন্তু কবি পরিচিতির উপর আমার একদম ডেডিকেটেড ক্লাস আছে, স্লাইড দেওয়া আছে, যে আমি তোমাদেরকে আলাদা করে টপার্স অ্যাডমিশন করে একটা সেগমেন্ট করে দিই, সেখানে vocab বা শেষ সময় কোন কোন জিনিসগুলো একটু বেশি পড়া উচিত সেগুলাকে দিয়ে দিছি। আর ম্যাথ এবং আইকিউটাকে বা অ্যানালিটিক্যালটাকে অ্যাড করি নাই, কারণ ওইটা তো হচ্ছে ক্লাস করার বিষয়। তুমি ম্যাথ আইকিউ যেটা আছে যেমন ডি ইউনিটে বা তোমার যেখানে আসে, সেটা তো হচ্ছে তোমাকে শর্টকাট হয়তো আমি দিতে পারবো না, ওখানে ক্লাস দেখে তোমাকে বুঝতে হবে কনসেপ্ট, ওই জন্য ওইটা দিইনি। বাট বাদ বাকি সবকিছু এখানে দিয়ে দিছি, ওগুলো একটু ওখান থেকে দেখবা। আর যদি কোনোটা মিস হয় তাহলে আমাকে ইনবক্সে নক করবো, আমি লিংক ফরওয়ার্ড করে দিব। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে তোমাদের। ভাই ম্যাথের স্লাইড গুলো দিয়ে দিন জাস্ট। হ্যাঁ, ভাই বলতেছি ম্যাথের স্লাইড গুলো দিয়ে দিন। এই যে এইটার আজকে এটা যেটা নিচ্ছে এটা। না না, ম্যাথের ও, ম্যাথের স্লাইড গুলা দিয়ে দিতাম, আচ্ছা ম্যাথ ঠিক আইকিউ। আছে, স্লাইড গুলা দেওয়া যায়, সমস্যা নেই। স্লাইড গুলা তাহলে ফরওয়ার্ড জি করে ভাই। দিব। ওকে, তো দেখো এখন বাংলার জন্য ওভারঅল এই টাইপের কোশ্চেনই থাকবে। আর বাংলার মধ্যে রিটেনের ভিতরে তোমার একটা তো অবশ্যই থাকতে পারে, সেটা হচ্ছে কি ভাব সম্প্রসারণ। তো আমি দেখছি খুলনা ইউনিভার্সিটিতে ভাব সম্প্রসারণ থেকেই বেশিরভাগ কোশ্চেন গুলা ছিল। এখন হইতে পারে সারাংশ বা সারমর্ম আসতে পারে, সারাংশ খুব কম আসে, সারমর্ম এটাও লিখে রাখি। তো তোমরা জাস্ট এটাকে অ্যাডিশনাল হিসেবে রাখবা, বাট মেইনলি ভাব সম্প্রসারণটা একটু মাথায় রাখবে। এখন ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে হয়, তো দেখো ভাব সম্প্রসারণের মধ্যে তোমাকে একটা অবশ্যই টাইটেল লিখতে হবে শুরুতে। আমি তোমাদেরকে একটা, ধরো এই হচ্ছে তোমার পেপার, এই হচ্ছে ধরো তোমার পেপার। তো তুমি শুরুতে হচ্ছে কি লিখবা, টাইটেলটা এইভাবে লিখবা। এরপরে প্রথম 2 লাইন বা 2 লাইন বা আড়াই লাইনের মধ্যে, ঠিক আছে, প্রথম 2 লাইন বা আড়াই লাইনের মধ্যে তুমি হচ্ছে গিয়া মূল ভাব যেটা সেটাকে লিখবা। তুমি মূল ভাব এখানে লিখে সেটাকে কোলন দিয়েও লিখতে পারো, অথবা মূল ভাবকে না লিখে এটা যে একটা প্যারা করছো এটা দিয়ে বোঝা যায় এটা হচ্ছে মূল ভাব, এভাবে লিখলেও হয়, দুইটাই অ্যাপ্লিকেবল, নো প্রবলেম। এরপরে তুমি হচ্ছে সম্প্রসারিত ভাবটা লিখবা। এরপর হচ্ছে গিয়ে তুমি লাস্টে 2 লাইনের মধ্যে একটা সিদ্ধান্ত বা আলটিমেটলি তোমার যে মোরালটা, যে মন্তব্যটা সেটা তুমি বলবা। তো এই যে একটা স্ট্রাকচার, এটাকে কিন্তু ফলো করবা, এটাকে ফলো না করলে প্রবলেম। ঠিক আছে, ফলো আসতেছে, ওয়েট। ওকে, আর সারাংশ বা সারমর্ম যখন আসবে, তখন তো তোমাকে আগে কনসেপ্টটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি বুঝাইছে। অনেক সময় হয় কি, আমি বলি যেমন ভাব সম্প্রসারণ বা সারাংশ সারমর্ম এগুলো যখন পরীক্ষা আসে, স্টুডেন্টরা এখানে কোনো টাইম দেয় না, টাইম না দিয়ে ডিরেক্টলি তারা লিখাতে চলে যায়। তো দেখো তোমার কাছে কিন্তু জায়গাটা খুব লিমিটেড জায়গা দিবে, ধরো এই যে একটা পেপার দিবে না, অল্প একটু জায়গা দিবে তোমাকে লিখার জন্য। তো শুরুতেই যদি তুমি বোগাস লেখা লিখে ফেলো,
পরবর্তীতে তোমার মাথায় যদি এরকম কোনো ভালো ইনফরমেশন আসে, তুমি কিন্তু সেটাকে ইনপুট দিতে পারবে না, ওই জায়গাটুকু আর থাকবে না। আর যদি দিতে চাও, ওই বর্ডারের বাইরে চলে যাবে, প্লাস হিজিবিজি হয়ে যাবে, জিনিসটা আরো দেখতেই খুব অসুন্দর মনে হবে। তো ওইটা আরো তোমার জন্য ব্যাড, মানে কি বলে, ব্যাড ইমপ্রেশন হয়ে দাঁড়াবে। তো দ্যাটস আমি বলবো যে লিখার আগে অ্যাটলিস্ট 1 মিনিট ভাববা। ঠিক আছে, 1 মিনিট ভাববা বা 2 মিনিট ভাববা যে অ্যাকচুয়ালি তোমার মাথায় কি কি ইনফরমেশন আসে, তুমি কি 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 লিখবা এখানে। সাপোজ একটা ভাব সম্প্রসারণে আসলো, তুমি মূল ভাবটার ভিতরে কি লিখবা? শুরুতে যেহেতু ওই যে ফার্স্ট ইমপ্রেশনটা ম্যাটার করে, তাই না? তো ওই জন্য শুরুতে যে জিনিসটা লিখবে একটু থিঙ্ক করে সুন্দর মতো করে লিখবা। এবার সম্প্রসারিত ভাবের প্রথম যে 2-3টা লাইন একটু সুন্দর করে লিখবা, শেষে গিয়ে মন্তব্যটা সুন্দর করে লিখবা। আবার সারমর্মর ক্ষেত্রেও যে তুমি আগে কনসেপ্টটা বোঝার ট্রাই করবা। দেখা গেল যে তুমি পয়েমসটা পড়ার পরে তুমি বুঝতেই পারলা না যে অ্যাকচুয়ালি কি বিষয়, তুমি তোমার মতো লিখে দিলা। আলটিমেটলি তোমাকে তো এখানে 0 দিয়ে দিবে যদি কনসেপ্টের সাথে ম্যাচ না করে। তো আগে একটু বোঝার ট্রাই করবা যে কি বুঝাইছে সেটা, দেন গিয়ে তুমি লিখবা। তো বাংলার মধ্যে যদি এরকম রিটেন ফরম্যাটে কম্প্রিহেনশন টাইপের লেখা থাকে, তাহলে ভাব সম্প্রসারণ থাকার সম্ভাবনাই 99%। বাট যদি এটা স্কিপ করা হয় তাহলে ধরো, বা এটার সাথে আরো কিছু অ্যাড করা হয়, তাহলে হচ্ছে সারমর্মকে অ্যাড করতে পারে। বাট আদার্স কোনো কিছুকে এখানে অ্যাড করার মতো নাই। তোমাকে এখানে রচনা লিখতে দিবে না, বা এখানে তোমাকে অন্য কিছু অ্যাপ্লিকেশন ওগুলা কিছু লিখতে দিবে না। এই দুইটাই হচ্ছে মেইন। ঠিক আছে, তো বাংলার জন্য ওভারঅল এতটুকুই। আই গেস তোমরা বুঝতে পারছো। আর এখানে আমি একটা জিনিস বললাম যে অলরেডি, যে শব্দের ভান্ডার বা শব্দের যে উৎস, যে টপিকটা, সেটা থেকে আসতে পারে, ধ্বনি পরিবর্তন আসতে পারে, নত্য সত্য বিধানের রুলস থেকে আসতে পারে, পদ নির্ণয়, বানান উচ্চারণ থেকে আসতে পারে, মুখস্থ আইটেম যেটা বাগধারা, এক কথা প্রকাশ, এগুলো থেকে আসতে পারে, সমাসের ব্যাস বাক্য নির্ণয় করতে বলতে পারে, বা যুক্ত ব্যঞ্জন ভেঙে দেখানো বলতে পারে। তো ওভারঅল তোমাদের যে গ্রামাটিক্যাল টপিক সেগুলো থেকে আসবে। বুঝতে পারছো? এর বাহির থেকে আসবে না। আর এখানে ফার্স্ট পেপারের মধ্যে শব্দার্থ টিকাটা ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কবি পরিচিতি ভালোভাবে পড়বা। স্পেশালি যারা যারা বেশি প্রমিনেন্ট, যেমন কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, শামসুর রহমান, বঙ্কিমচন্দ্র, তারপর বেগম রোকেয়া, জসিমউদ্দিন, তারপর তোমার শওকত ওসমান, এদের সম্পর্কে, বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এদের সম্পর্কে একটু ভালোভাবে পড়ে যাবা। ঠিক আছে, এদেরটা যেন কোনোভাবে মিস না হয়ে যায়। আচ্ছা, স্পেসিফিকলি কিভাবে বুঝতে পারবো যে কারা বেশি ইম্পর্টেন্ট বা প্রমিনেন্ট? যেমন দেখো, এরা কিন্তু শুরুর দিকে, অর্থাৎ বিভিন্ন জিনিসের এরা সূচনা করছে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক একটা জিনিসের সূচনা করছে, মাইকেল মধুসূদন দত্ত এক একটা জিনিসের সূচনা করছে, রবীন্দ্রনাথ ঠাকুর এক একটা জিনিসের সূচনা করছে, আর কাজী নজরুল তো আমাদের জাতীয়। তো এরাই বেশি ইম্পর্টেন্ট, কারণ ইনিশিয়ালে যে সকল জিনিসগুলো সার্থক, যে সকল জিনিসগুলো সূচনা হয়েছে, ওই সকল রাইটারদেরকে বেশি ফোকাস করা হয়। কথা বুঝছো? এই আর কি। আর কোনো ওইরকম টাফ কোশ্চেন থাকার না, মানে থাকবে না, আই গেস ইজি থাকবে। তোমাদের পড়া সিলেবাসের ভুক্তই কোশ্চেন থাকবে, যেটা তুমি এমসিকিউ তে পড়ছো সেটাই তোমার রিটেনে থাকবে। এমন না যে তোমাদেরকে এখানে খুব কঠিন কিছু দিয়ে তোমাদেরকে আটকে দিবে, তা না। জাস্ট ঠান্ডা মাথায় পরীক্ষাটা অ্যাপিয়ার করে, এটাই আর কি। ঠিক আছে, ভাইয়া এবার চলে বাগধারা আসো। কি হ্যাঁ আপনার বলো। যে বাগধারার এক কথা প্রকাশ আছে না, এগুলো কি আপনার পিডিএফ গুলো পড়বে? হ্যাঁ, বাগধারা এক কথায় প্রকাশের মধ্যে তোমাদেরকে ওই যে আমি শীট দিয়ে দিছি না, সেখানে তো আছে। তো তুমি হচ্ছে, তোমাদেরকে একটু বলি কোশ্চেন হ্যাঁ গুলো হ্যাঁ। কিভাবে থাকতে পারে। ধরো বাগধারার মধ্যে তোমাদেরকে বাগধারা দিয়ে দিবে, 3টা বাগধারা দিল। কোশ্চেন থাকবে যে এটা নিয়ে এটার অর্থটা লিখো, বা এটার সঠিক প্রয়োগ কোথায় হয়েছে, এরকম ভাবেও থাকতে পারে। ধরো একটা বাগধারার অর্থ হচ্ছে এটা, এখন বাগধারাটা কেমন ভাবে ইউজ করছে যেটা এখানে অ্যাপ্লিকেবলই না, তাহলে সঠিক প্রয়োগটা কিভাবে হবে, কোন বাক্য, মানে লিখে একটা বাক্য লিখে যে এটাকে এইভাবে ব্যবহার করা যায়, ওইভাবে তোমাকে লিখতে হবে। বা এক কথায় প্রকাশেরটা হচ্ছে তোমাদেরকে বড় ফরম্যাটটা লিখে দেওয়া থাকবে, তুমি ছোটটা লিখবা আর কি। এক কথায় যেটা লিখতে হয় সেটা লিখবা, আর যেটা হচ্ছে ফুল ফর্ম সেটা তো কোশ্চেনের মধ্যে দেওয়াই থাকবে। ঠিক আছে, এইভাবেই দিতে পারে তোমাদেরকে কোশ্চেন। আর ওই যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ওগুলা থেকে খুব একটা দেওয়ার কথা না, কিন্তু পারিভাষিক শব্দ থাকতে পারে। আমি প্রিভিয়াস ইয়ার গুলোতে দেখিনি, বাট স্টিল থাকতে পারে। পারিভাষিক শব্দটা তো তোমরা পড়ছোই আই গেস। এটা তোমার এমসিকিউ তে 1 মার্ক থাকবে, 100% শিওর এটা। বাট রিটেনও ধরো পারিভাষিক শব্দ তোমাদেরকে ইংলিশ 2-3টা ওয়ার্ড দিয়ে বলবে যে এটার অর্থ কি, থাকতে পারে। তো ওভার ওই সিলেবাসটাই জাস্ট এখানে রিটেনে তারা ইনপুট দিবে, এছাড়া কিচ্ছু না। আদার্স কোনো কিছু না। আদার্স যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে যে ভাব সম্প্রসারণ বা সারমর্ম, এই দুইটার মধ্যে যে কোনো একটা, বা দুইটাও দিতে পারে একসাথে। এটাই। এখন চলে আসো ইংলিশের মধ্যে সেন্টেন্স রাইটিং। ভাইয়া, ফার্স্ট, হ্যাঁ মুস্তাফিজ কিছু বলবা? ভাই জগন্নাথে আমাদের যেমন রিটেন যে কোশ্চেন গুলো করছিল, সবগুলো তো বাংলা রুলস এর ভিতরে ছিল আর কি। বুঝি নাই, কাইন্ডলি আরেকবার একটু রিপিট করো।
আহ, বলতেছি ভাই, জগন্নাথে যে আমাদের রিটেন এক্সামটা হয়েছে ওইখানে সবগুলা প্রায় রুলস ছিল, রুলস আসে, কোনো এক্সাম্পল আসছিল না, শুধু পারিভাষিক শব্দ বাদে। তো মানে খুলনাতেও পারিভাষিক কি শব্দ থেকে এরকম রুলস জগন্নাথে আসতে কোশ্চেন পারে? আসছে এটা বলছো? জি ভাইয়া। আর বাকি যা আসছে সব রুলস আসছিল, রুলস মানে না এখন নর্থবিধান ধরো সত্যবিধানের রুলস। জগন্নাথে কিভাবে আসছে সেটা যে তোমার খুলনা ইউনিভার্সিটিতে রিপিট হবে এরকম তো কথা না। আমরা এটা দেখলাম কি, খুলনা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেটাকে আমি তোমাদের কাছে তুলে ধরলাম আর কি, যে এইভাবে থাকে। তো আই উড সে যে তোমরা খুলনা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের স্ট্যান্ডার্ডটা ফলো করা বেটার, একটু ডিফারেন্ট থাকে। আচ্ছা, আর আরেকটা জিনিস একটু বলি, তোমরা কষ্ট হলেও যেটা করবা, আমার যে লিটারেচারের দুইটা শিট আছে, একটা হচ্ছে ওই যে তোমার বাংলা গ্রামারের আমার নিজের হ্যান্ড, বাংলা সাহিত্য পাঠের আমার নিজের হ্যান্ড নোট, আর একটা হচ্ছে ফুল একটা MP3 বই সাহিত্যের লিটারেচারের। সাহিত্য পাঠ বাংলা ফার্স্ট পেপার না কিন্তু, বাংলার যে একদম মেইন লিটারেচার যেটা সেটার উপর দাগায় দাগায় দিছি। ওইটা একটু ভালোভাবে দেখবো, ওইটা দেখলেই যে এই জিনিসগুলো তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। কবি পরিচিতি বা শব্দার্থ টিকা, এই জিনিসগুলো তোমরা তখন অনেক ইজিলি পারবা। বা স্পেসিফিক যদি তোমার ওই যে লিটারেচার থেকে কিছু চলে আসে, সেটা ওইখান থেকে ভালো ভালো করতে পারবা। কথা বুঝছো? তো এটা একটু করবা। আর অলরেডি আমি PDF কিন্তু তোমাদের গেতে দিয়ে দিছি ব্যাচের গ্রুপে। এখন আমরা ইংলিশে যাই। দেখো ইংলিশের ক্ষেত্রে সেন্টেন্স রাইটিং আসে। এখন সেন্টেন্স কিভাবে লিখতে হয়, নর্মালি তো আমরা যখন একটা সেন্টেন্স দেখি সেখানে কি কি থাকে, একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, ভার্বের আগে অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকতে পারে, তারপর তোমার অবজেক্ট থাকে, দেন এক্সটেনশন, এইভাবে তোমার থাকতে পারে। তো একটা স্ট্রাকচার হইতে একটা সেন্টেন্স বিল্ড করা, হ্যাঁ, এবং একটা মিনিংফুল সেন্টেন্স বিল্ড করা, এটা তোমাদেরকে জানতে হবে। হইতে পারে তোমাদেরকে বলবে যে যে কোনো একটা সেন্টেন্স লিখো বা দুইটা সেন্টেন্স লিখো, অথবা হইতে পারে যে একটা ভুল আনস্ট্রাকচার ওয়েতে সেন্টেন্স দেওয়া থাকতে পারে, সেটাকে বলবে যে স্ট্রাকচার ওয়েতে লিখো, যে আগে পরে কিভাবে চেঞ্জ আনতে হবে বা কখন কোনটাকে চেঞ্জ আনতে হবে, এভাবে থাকতে পারে। তার মানে সেন্টেন্স রাইটিং এটা থেকে দুইটা থাকে এরকম, বা দুই একটা থাকে। তারপর দেখো সিনোনিম অ্যান্টোনিম জানতে চাইতে পারে, ধরো তোমাকে দুইটা ওয়ার্ড দিয়ে বলবে যে এটার সিনোনিম ওয়ার্ড লিখো দুইটা, বা অ্যান্টোনিম ওয়ার্ড লিখো, এভাবে থাকতে পারে। তারপর দেখো ট্রান্সলেশন থাকে, যেমন বাংলা একটা লাইন থাকবে, বাংলা লাইনটা তোমাকে ইংলিশে ট্রান্সলেট করে লিখতে হইতে পারে, বা ইংলিশে থাকতে পারে সেটাকে বাংলা অর্থটা কি তারা সেটাও হইতে পারে। তবে ম্যাক্সিমাম টাইম বাংলাটা দেওয়া থাকে, ইংলিশটা লিখতে হয়। এটা হচ্ছে ট্রান্সলেশন থেকে আসে। তারপরে সেন্টেন্স ট্রান্সফরমেশন, যেমন ধরো একটা সেন্টেন্স দেওয়া থাকবে, বলবে যে এটাকে তুমি কমপ্লেক্সে লিখো, বা এটাকে তুমি সিম্পলে লিখো যদি কমপ্লেক্সে থাকে, বা এটাকে কম্পাউন্ডে লিখো। তো এই যে সেন্টেন্স ট্রান্সফরমেশন, এটা থেকে রিটেনে কোশ্চেন থাকে। এবং ট্যাগ কোশ্চেন থেকে থাকে, ন্যারেশন থেকে থাকে, ডিরেক্ট স্পিচ দেওয়া থাকবে, ইনডিরেক্ট স্পিচে লিখতে বলতে পারে। তো ওভারঅল গ্রামাটিক্যাল যে কোশ্চেন গুলা, সেগুলা মোস্ট অফ দ্য টাইম দেখলাম যে এই টপিক গুলার মধ্যে থেকেই ছিল। ঠিক আছে, এই টপিক গুলার মধ্যে থেকেই ছিল। তো তার মানে তোমরা এগুলার জন্য অলরেডি প্রিপেয়ার্ড, এগুলার জন্য এমন না তোমাদেরকে রকেট সায়েন্স পড়তে হবে, তোমরা তো প্রিপারেশন নিছো, সেখানে এই জিনিসগুলো এমনিতেই তোমাদের পড়া হয়েছে। তো ওইটাকেই জাস্ট একটু এখন আলাদাভাবে মাথায় নেওয়া যে না এই টাইপের কোশ্চেন আসতে পারে। এরপর দেখো এই যে ফিগার অফ স্পিচ, এটা থেকে প্রচুর কোশ্চেন থাকে। ফিগার অফ স্পিচটা আমি তোমাদেরকে খুব ডিটেলসে পড়াইছি আমাদের লিটারেচার ক্লাস 1 যেটা, সেটা দেখো। সেখানে তোমার সিমিলি কি, মেটাফোর কি, অক্সিমরন কি, তারপর হাইপারবোল কি, পার্সোনিফিকেশন কি, এছাড়া শর্ট স্টোরির যে এলিমেন্ট গুলা, প্রোটাগনিস্ট কি, তারপর তোমার হচ্ছে অন্যান্য যে সকল লিটারারি টার্মস গুলা ছিল, যেমন ফেবল কি, ইপিক কি, তারপর তোমার যে ক্লাইম্যাক্স কি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ধরে ধরে এক্সাম্পল সহকারে পড়াইছি। তোমরা কি ওই ক্লাসটা করছো সবাই লিটারেচারের? জি ভাই, জি ভাই করছি। তো ওইখান থেকে তোমাদেরকে কোশ্চেন দিবে, হতে পারে সেখান থেকে এক্সাম্পল দেওয়া থাকবে, বলবে যে এটা কোনটা, অথবা ওই যে ওইটারই ফুল ডিটেলস চাইতে পারে। সো যেমন আসতে পারে, যেমন মেটাফোর সম্পর্কে লিখো, তাহলে মেটাফোর কি অ্যাকচুয়ালি, কিভাবে মেটাফোর চেনা যায়, দেন এটা সম্পর্কে দুইটা এক্সাম্পল, এভাবে তোমাদেরকে ডিটেলসে লিখতে হতে পারে। বা হচ্ছে তোমাদেরকে ইপিক আসতে পারে, যে ইপিক জিনিসটা কি, ইপিকের এক্সাম্পল সহ তুমি লিখে দিতে পারবা। তারপর ধরো অন্যান্য যে কোনো কিছু যখন আসে, ফিগার অফ স্পিচ বা লিটারি ডিভাইস এগুলা থেকেই আসবে। আচ্ছা, এছাড়া এই যে শর্ট স্টোরি এলিমেন্ট, এটাও তোমাদের ওই ক্লাসেই পাবো, ওইখানে এই জিনিসগুলো আছে। তারপর দেখো কোটেশন এন্ড রাইটার্স, অর্থাৎ বিখ্যাত বিখ্যাত যে উক্তি, কোনটা কোন রাইটারের, একটা কোটেশন লেখা থাকবে, বলবে যে এটা কে লিখছে, তাই না? তো এই পার্টটাও দেখো, ওই যে যেটা হচ্ছে লিটারেচারের মেইন শিটটা, একটা আছে মেইন শিট, বুঝতে পারছো, ইংলিশ লিটারেচারে, সেটা শেষ দিকে গিয়ে দেখবা যে কোটেশন গুলো আছে, অনেক কোটেশন দেওয়া। তো ওইটা একটু ভালোভাবে পড়তে হবে। এছাড়া বিভিন্ন ধরনের বইয়েরও নাম লেখা আছে, যে কোন বইকে লিখছে সেটাও পারলে পড়তে পারো, বাট ওটা থেকে কোশ্চেন দেখি নাই, অনেক সময় আসেও। তো ওই যে শিটটা, প্রথমে হচ্ছে যে লিটারেরি ডিভাইস সেটা, আরেকটা হচ্ছে ইংলিশের মেইন লিটারেচারের আরেকটা শিট আছে, সেটাই দুইটা শিট যদি ফুললি কমপ্লিট করো, এগুলাতে আর আটকাবা না। এর পাশাপাশি এই যে
গ্রামার বললাম, তারপরে লিটারেচার বললাম, এর পাশাপাশি তোমাদেরকে রিটেনে এগুলো আসতে পারে, যেমন প্যারাগ্রাফ রাইটিং। ঠিক আছে, প্যারাগ্রাফ রাইটিং, আর একটা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং। নাও দ্য কোশ্চেন ইজ প্যারাগ্রাফ রাইটিং বা আর্গুমেন্ট রাইটিং এই জিনিসটা কি? প্যারাগ্রাফ তো বুঝতেই পারতেছো, এখানে দুইটা টাইপের প্যারাগ্রাফ থাকতে পারে। একটা টাইপ হচ্ছে যে তোমাদেরকে স্পেসিফিক একটা টপিক বলে দিবে যে এটা সম্পর্কে প্যারাগ্রাফ লিখো। আর প্যারাগ্রাফ কিভাবে লিখবা সেটা হচ্ছে আমি বলবো একটু পরেই। আর আরেকটা টাইপ হইতে পারে যেমন তোমার, সেখানে তোমার কোনো স্পেসিফিক টপিক বলা থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে যে কোন টপিক সম্পর্কে বলা হয়েছে, সেটাকে বুঝে তুমি সেটাকে টাইটেল নিয়ে তারপর প্যারাগ্রাফটা লিখতে হবে। তার মানে হয় তোমাকে টাইটেল স্পেসিফিক কোশ্চেনের মধ্যে দেওয়া থাকতে পারে, অথবা তোমাকে হচ্ছে ওই যে কি মেনশন করতে চাইছে তারা বা কি বোঝাচ্ছে সেটাকে নিজে বুঝতে হবে আগে, ওই যে সেন্টেন্সটা পড়ে যে এইটা সম্পর্কে বোঝাচ্ছে, তাহলে এইটা সম্পর্কে আমাকে প্যারাগ্রাফ লিখতে হবে। তার মানে কি, প্যারাগ্রাফের মেইন একটা জিনিস হচ্ছে টাইটেল। ঠিক আছে, টাইটেল এটাকে লিখা, টাইটেল লিখার পরে তারপরে একটা প্যারাতে ফুল এই প্যারাগ্রাফটা আলটিমেটলি তোমাকে শেষ করতে হবে। এখন এইখানে অনেক সময় হয় কি, যেমন দেখো তুমি যখন লিখবা, হতে পারে যে তোমার একটা ওয়ার্ড এখানে গিয়ে শেষ হয়ে গেছে, আরেকটা ওয়ার্ড একটু বড়, তখন তুমি সেই ওয়ার্ডটাকে এখান থেকে শুরু করলা। তো এইভাবে এইভাবে করতে গেলে তখন সেটাকে কিন্তু প্যারা আইডেন্টিফাই হয়ে যায়। আর যদি প্যারা এইভাবে আইডেন্টিফাই হয়ে যায়, টিচার অনেক সময় তোমাকে মার্ক জিরো দিয়ে দিতে পারে, আর এটার জন্য তুমি কাউকে দায়বদ্ধ করতে পারবে না, তোমার কাছে মনে হবে যে আমি ঠিক, কিন্তু টিচারের চোখে তুমি ভুল। এই জন্য কিছু শর্টকাট ইয়ে আছে। যেমন দেখো, যখন তুমি এভাবে একটা লাইন লিখছো, এরপর লাইনটা যখন এখানে শেষ হয়েছে, তোমার এখান থেকেই লেখাটা লেখা উচিত। ওয়ার্ডটা তোমার যদি একটু বড় হয়ে যায়, তুমি ওয়ার্ডের মাঝামাঝি লিখে যে কয়টা যতটুকু লিখেছে ততটুকু লিখে একটা হাইফেন দিয়ে পরের অংশটুকু নিচে থেকে লিখবা। হাইফেন দেওয়া মানে কি, যে আমার এইটার পার্টটা আমি নিচে লিখছি। তো এই জিনিসগুলোকে তখন অ্যাপ্লাই করতে হয়, টিচার এগুলো দেখে যে কতটা স্মার্ট সে, এই জিনিসগুলোকে আদৌ বুঝতে পারতেছে কিনা। আর আলটিমেটলি তুমি যে প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে এমন যে রকেট সায়েন্স লিখে দিবা, খুব মানে প্রফেশনাল হতে প্যারাগ্রাফ লিখবা, এরকম তারা এক্সপেক্ট করে না। তারা জানে যে তুমি মোটামুটি টাইপেরই লিখবা। কিন্তু এই যে স্ট্রাকচার ভুল করা মানে হচ্ছে যে একদম পাই কুড়াল মারা, যে তুমি যেটা স্ট্রাকচার ছিল নর্মাল সেটাকে ভেঙে দিছো, প্যারাগ্রাফ আর প্যারাগ্রাফই হলো না। প্যারাগ্রাফ মানে হচ্ছে একটা প্যারাতেই লিখতে হবে। তো এইটা একটু খেয়াল রাখবা যে প্রথমে টাইটেলটা তুমি লিখছো কিনা, আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে প্যারাগ্রাফটা লিখছো সেটার মধ্যে আলাদা কোনো প্যারা যেন না হয়ে যায়, মানে একটা প্যারাতেই যেন পুরোটা কমপ্লিট হয়। এটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং এর জন্য মেইন বিষয়। বাট যেটা বোঝার ট্রাই করবা যে যদি ওইভাবে ডিরেক্ট টপিক বলা না থাকে, তখন একটু কষ্ট করে হলে 1 মিনিট থিঙ্ক করে হলে এক্সাক্ট জিনিসটাকে লিখবা। টাইটেল যখন লিখবা না, টাইটেল 2 ওয়ার্ডে লিখলে সবচেয়ে বেটার, বা হাইয়েস্ট তুমি 3টা ওয়ার্ডের টাইটেল লিখতে পারো, বাট আমি প্রিফার করি 2 ওয়ার্ডের। 1 ওয়ার্ডের টাইটেলও লিখা যায়, অথবা 2 ওয়ার্ডেরও টাইটেল লিখা যায়, বা 3 ওয়ার্ডেরও লিখা যায়, বাট সবচেয়ে বেশি মানে যেটা আর কি ভালো দেখায় সেটা হচ্ছে 2 ওয়ার্ডের। 2টা ওয়ার্ডের মধ্যে টাইটেলটাকে শেষ করে দিবা, ইন করে দিবা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো। অনেক সময় তুমি বুঝতে পারো না যে আচ্ছা টাইটেলে লিখে ফেলছো, এই যে ভাব সম্প্রসারণের টাইটেল আর প্যারাগ্রাফের টাইটেল তো এক হইতে পারে না, তাই না? ভাব সম্প্রসারণে অনেকগুলো লাইন, একটা ফুল লাইন থাকে, লাইনটার উপর তুমি এই যে একটা ভাব থাকে, ভাবটাকে তুমি সম্প্রসারণ করো। আর এখানে এটা হচ্ছে একটা টপিক, স্পেসিফিক টপিক। তো একটা টপিকের জন্য তোমার কতগুলো ওয়ার্ড লাগে, তুমি 3-4টা ওয়ার্ড যদি দিয়ে যদি একটা টাইটেল নাও, তাহলে তো সেটা হয়ে যাবে কমপ্লিটিং স্টোরির মতো, যে ইউনিটি ইজ স্ট্রেংথ, হোয়াট দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে, তাহলে তো সেটা ওরকম হয়ে যাবে। তো এই যে সিস্টেমটাকে একটু ঠিক রাখার ট্রাই করবা, 2টা ওয়ার্ড হাইয়েস্ট নিবা, এর বেশি নিবা না। আর এমনিতে যদি তারা এমন কোন টপিক দেয় যে টপিকের মধ্যে এমনিতে ওয়ার্ড আছে 4-5টা, তাহলে তো তারা দিয়ে দিছে, আমাদের তো এখানে কিছু করার নাই। তো ওইটা আর কি ভিন্ন ব্যাপার। তারপর দেখো আর্গুমেন্ট রাইটিং। আর্গুমেন্ট রাইটিংটা হচ্ছে কি, ধরো তোমাকে একটা পক্ষ নিতে হবে। আর্গুমেন্ট কি, একটা পক্ষ হয়েই তো দিতে হয়, হয় তুমি পক্ষ নয় তুমি বিপক্ষ। ধরো তোমাকে একটা কথা বলবে, যেমন এরকম হইলে এরকম হয়েছে, সাপোজ একটা এক্সাম্পল দেখছিলাম এরকম, যে স্টুডেন্টরা ইদানিং অনেক বেশি এ প্লাস পাইতেছে। তো এখানে একটা কারণ হচ্ছে যে টিচাররা অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে গেছে। আর তাছাড়া মানে ফ্রেন্ডলি বলতে এই সেন্সে ফ্রেন্ডলি হয়ে গেছে, তারা এখন আগের মতো মার্ক কাটে না, তারা পার্শিয়াল মার্কিং করে, পাশাপাশি খাতাগুলো দেখার ক্ষেত্রে অনেক ফ্রেন্ডলি হইতে দেখে। তো এটা নিয়ে ধরো তুমি পক্ষে বলতেছো, যে তুমি যদি পক্ষে বললো যে হ্যাঁ এটা সত্যি কথা, তাহলে এইভাবে তুমি হচ্ছে নিজের মতো করে 4-5 লাইন লিখতে হবে যে এই পক্ষ নিয়ে। অথবা যদি তুমি এটার বিরোধিতা করো, তাহলে তোমাকে হচ্ছে এটার বিপক্ষে আর্গুমেন্ট দিতে হবে যে না, এখন স্টুডেন্টরাই ভালো পড়াশোনা করে, টিচাররা আগের মতোই করতেছে, বাট স্টিল স্টুডেন্টদের মানে জানার পরিধি, তাদের সবকিছু বা তাদের যে মানে যে ক্রিয়েটিভ বিষয়গুলো আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে, বা তারা অনেক কিছু বুঝতে পারতেছে, সেই জন্য তারা ভালো মার্ক পাচ্ছে। এটাও হতে পারে, তখন তুমি বিপক্ষে গিয়ে সেভাবে বলতে হবে। তার মানে আর্গুমেন্ট রাইটিং বিষয়টা হচ্ছে তোমাকে একটা কনসেপ্ট বলে দিবে, তুমি যে কোনো একটা পক্ষে যাবা, দেন গিয়ে নিজের মতো করে 4-5 লাইন লিখবা। তো এই দুইটা জিনিস থাকতে পারে।
আর আদার্স কোনো এরকম ইংলিশের মধ্যে কম্প্রিহেনশনের মধ্যে অন্য টপিক দেওয়ার কথা না, দিলে হয় প্যারাগ্রাফ নাহলে আর্গুমেন্ট রাইটিং, এগুলোই দিবে। এবার আসি যারা হচ্ছে ডি ইউনিটে। ও আরেকটা জিনিস এখানে দেখো, অনেক সময় ফিল ইন দা গ্যাপসও থাকে। ফিল ইন দা গ্যাপস কিরকম, তোমাদেরকে ধরো 2-3 লাইনের এরকম একটা ফিল ইন দা গ্যাপস দিয়ে দিবে, 5টা গ্যাপস, এখানে একটা গ্যাপস, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর নিচে ধরো অপশন দেওয়া থাকবে, তখন তুমি এই যে গ্যাপস গুলাকে ফিল আপ করতে হতে পারে। এটাও রিটেনে আসছে, আমি দেখছি। আর শর্ট প্যাসেজ সলভ, শর্ট প্যাসেজ মানে কি, ধরো অল্প ছোট করে তোমাদেরকে 2-3 লাইনের একটা প্যাসেজ দিয়ে দিবে, এরপরে সেটার জন্য একটা টাইটেল নিতে বলবে, সেটার জন্য তোমার কোনটা একটা সিনোনিম ওয়ার্ড বা এখানে কি কনভে করতেছে, কি বলা হয়েছে কি বলা হয়নি, এই টাইপের প্যাসেজ সলভ যেটা, সেটা যারা প্যাসেজ সলভ করতে পারো না বা বুঝতে পারো না প্যাসেজ সলভ কিভাবে করতে হবে, তারা ওই যে আমার ইউটিউবে অলরেডি প্যাসেজ সলভার পর একটা ক্লাস দেওয়া আছে, ওইটা একটু দেখো লাস্ট, যে ওর জন্য আমি নিছিলাম, যে ওর ব্যাচটাতে, ওইটা ফুল এক্সপ্লেইন করা আছে, কোনো কিছু বাদ নেই, ওইটা দেখলে তোমার প্যাসেজ সলভ খুব পানির মতো লাগবে। তো এটা একটু দেখো। আর এই যে ফিলিং দ্য গ্যাপস টাইপেরও থাকতে পারে, যেখানে মূলত গ্রামাটিক্যাল ইউজ হইতে পারে, এছাড়া আর কিছু না। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা আদার্স এগুলো। এনিওয়ে, এর পাশাপাশি তোমাদেরকে যারা হচ্ছে তোমরা এই যে ডি ইউনিটে পরীক্ষা দিবা, সেখানে তো তোমাদের বিজনেস কোশ্চেন আসে। তো বিজনেস কোশ্চেন বলতে কি, বিজনেস রিলেটেড যে কোশ্চেন মানে টপিক আছে, যেমন ধরো তোমাদেরকে সাপোজ এই যে সোশ্যাল বিজনেস, এই টপিকটা, সোশ্যাল বিজনেস কার বলো তো, সোশ্যাল বিজনেস কনসেপ্টটা বলতে পারবা? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এই যে 3-0 পাশাপাশি সোশ্যাল বিজনেস, এরকম বিভিন্ন টপিক বা বিজনেস রিলেটেড যে সমসাময়িক টপিক গুলো আছে, এরকম একটা টপিক দিয়ে বলবে যেটা সম্পর্কে প্যারাগ্রাফ লিখো, অথবা এটা সম্পর্কে একটা আর্গুমেন্ট লিখো, পক্ষে বিপক্ষে গিয়ে। তো বিজনেস রাইটিং এর মধ্যে এই দুইটা জিনিসই থাকে, হয় প্যারাগ্রাফ নাহলে আর্গুমেন্ট রাইটিং, এছাড়া অন্য কিছু থাকে না। আর বাদ বাকি কনসেপ্ট ওরকম, এই যে এতক্ষণ যেগুলো বলছি এর মধ্যে থেকেই থাকবে। তো ওভারঅল এই দুইটা জিনিস খেয়াল রাখবা, যে সি ইউনিটের জন্য নর্মাল প্যারাগ্রাফ থাকতে পারে, নর্মাল আর্গুমেন্ট রাইটিং থাকতে পারে, বাট যেটা হচ্ছে ডি ইউনিট, সেখানে বিজনেস রিলেটেড টপিক থেকে তোমাদেরকে প্যারাগ্রাফ রাইটিং বা আর্গুমেন্ট রাইটিং থাকতে পারে। এই জন্য যেটা করতে পারো, যে রিসেন্ট যে সকল ইস্যুগুলো আছে এগুলা সম্পর্কে অ্যাটলিস্ট বেসিক কিছু ধারণা রাখা। তুমি যদি গুগলেও সার্চ করো বা চ্যাট জিপিটি কে লিখেও সার্চ করো যে বিজনেস রিলেটেড বিভিন্ন টপিক, বাংলাদেশের সাথে রিলেটেড সমসাময়িক সবগুলো টপিক সম্পর্কে তোমাকে বলো, বা প্রত্যেকটা টপিক সম্পর্কে 2-3 লাইন এক্সপ্লেন করো, চ্যাট জিপিটি তোমাকে সবকিছু সম্পর্কে বলে দিবে। আর ওইখানে গিয়ে তুমি এমন কোনো টপিক দেখবা না যেটা তুমি এতদিন যাবত শুনো নাই, এতদিন যাবত যে টপিকটা তোমার কানে আসে নাই। চেনা একটা টপিকই আসবে, বাট এমন না যে তুমি বাসায় বইতে পড়ে গেছো সেই টপিক, ওটা ওটা অবশ্যই তোমার উপস্থিত থেকে লিখতে হবে, কোনো কমন পাবা না, বাট চেনা টপিক থেকেই কোশ্চেন থাকবে, তোমাকে নিজের মতো গিয়ে লিখে আসতে হবে। তো ওভারঅল এই হচ্ছে গিয়া রিটেনের জন্য তোমাদের কম্প্যাক্ট একটা প্রিপারেশনের জন্য যা যা লাগবে আমি সবকিছুই বললাম। তোমাদের জাস্ট যেটা করণীয়, যে যেভাবে প্রিপারেশন নিচ্ছিলে সেভাবেই নাও, জাস্ট এই যে কথাগুলো বলছি এগুলাকে একটু ফলো করার ট্রাই করবা, আর মেন্টালি একটা প্রিপারেশন রাখা যে এইভাবে আসতে পারে, আমি এইভাবে করে আসবো। আরেকটা কথা, হইতে পারে যে আমি যে টপিক গুলা বললাম, আমি কিন্তু দেখছিলাম যে অনেক কিছু সিমিলার আছে এক একটা ইয়ারের সাথে, এক একটা ইয়ার, আবার মাঝে মধ্যে কিছু টপিক একটু 19-20 হয়ে যায়, বিভিন্ন টাইপের টপিক থেকে বিভিন্ন ভাবে কোশ্চেনটা আসে। বাট তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে থেকে আসবে, এর বাহির থেকে আসবে না। তো এই যে একটু যদি 19-20 হয় বা উচ্চ নিচ হয়, তখন তোমাকে এটার কারণে ঘাবড়ে যাবে না, তুমি ঠান্ডা মাথায় কনসেপ্টটা বুঝে সেভাবে লিখে আসতে পারবা। ঠিক আছে, ওইটা ওনারাও বুঝে যে তুমি খুব গুছিয়ে যে রকেট সায়েন্স খুব ভালোভাবে অনেক ভালো ভালো ওয়ার্ড বা নিউজ পেপারের মতো লিখবো, ওরকম পসিবল না তোমার পক্ষে। কিন্তু এই যে প্যানিক অ্যাটাক করে যে মানে একদম আউল ফাউল লিখা লিখে আসবে, ওরকম যেন না হয়। দেখা গেছে যে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে তোমাকে, তুমি আসলে একটু চিন্তাই করলা না যে প্যারাগ্রাফের মধ্যে কি কি ইনফরমেশন দিবা, কি কি দিকটা দিবা, চিন্তা না করে হুটহাট করে লেখা শুরু করে দিছো, পরে দেখো জায়গা শেষ, পরীক্ষার হল থেকে বের হয়ে মনে হয়েছে যে না রে, এরকম ইনফরমেশন তো অ্যাড করা যেত, এটা তো লেখা যেত, এটাও তো অনেক ভালো একটা জিনিস ছিল। তো তখন আর মনে করে তো লাভ নাই, পরীক্ষার হলে লিখার আগে একটু থিঙ্ক করবা। ঠিক আছে, রিটেনের ক্ষেত্রে থিঙ্ক বিফোর রাইট। তো এই জন্য বলবো যে আগে চিন্তা করে গুছিয়ে মাথায় ইনফরমেশনটা নিয়ে দেন সুন্দর মতো লিখে আসবা। কারণ যদি তোমার একটা জিনিস লেখার জন্য সময় পাও 4 মিনিট, তুমি যদি 2 মিনিট থিঙ্ক করে মানে গুছিয়ে ফেলতে পারো যে কি লিখবা, বাকি 2 মিনিটে তুমি ইজিলি লিখে ফেলতে পারবা, প্রবলেমই হবে না। কারণ কনসেপ্ট তোমার ক্লিয়ার, লিখতে আর কতক্ষণ লাগে, জায়গা তো মাত্র একটুকুই, 3-4 লাইনই তো লিখবা হাইয়েস্ট, এর বাইরে তো আর লেখার সুযোগই নাই, জায়গাই নেই। এই জন্য এটা একটু খেয়াল রাখবা, তাইলেই হবে। এখন বলো, তোমরা কি বুঝতে পারছো আমি যা যা বলছি? হুম। হ্যাঁ ভাই, বুঝতে পারছো।